আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যম কি পুরুষতন্ত্রকে টিকিয়ে রাখছে নাকি এটাকে ভাঙার চেষ্টা করছে? প্রশ্নটা কিন্তু শুধু মিডিয়ার ভেতরের ব্যাপার না, এটা আমাদের পুরো সমাজকে বোঝার একটা চাবিকাঠি। আজকের এই বিশ্লেষণে আমরা পর্দার সামনে আর পর্দার পেছনের আসল চিত্রটা একটু খতিয়ে দেখব। কিন্তু এই বড় প্রশ্নের গভীরে যাওয়ার আগে কয়েকটা বিষয় আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। কারণ পুরুষতন্ত্র শব্দটা তো শুধু বইয়ের পাতায় নেই, এটা মিডিয়ার প্রতিটি স্তরে একেবারে মিশে আছে। চলুন আগে সেই ভিত্তিটা একটু মজবুত করে নিই। পুরুষতন্ত্র বলতে আমরা প্রায়ই বুঝি শুধু পুরুষের শাসন, কিন্তু ব্যাপারটা তার থেকেও অনেক গভীর। এটা আসলে একটা সামাজিক কাঠামো যেখানে ক্ষমতাটা ঐতিহাসিকভাবেই পুরুষের হাতে। নারীবাদী তাত্ত্বিক কমলা ভাসিন তো গণমাধ্যমকে এই কাঠামোর একটা শক্তিশালী স্তম্ভ হিসেবেই বলেছেন। কারণ মিডিয়াই ঠিক করে দেয় নারী আর পুরুষের ভূমিকা কি হবে, আর সেভাবেই ক্ষমতার এই অসমতাকে আমাদের কাছে স্বাভাবিক করে তোলা হয়। এখানেই তাত্ত্বিক স্টুয়ার্ট হলের একটা দারুণ কনসেপ্ট কাজে লাগে। তিনি বলছেন, মিডিয়া কিন্তু সমাজের আয়না না, মানে এটা শুধু বাস্তবতাকে তুলে ধরে না, বরং মিডিয়া নিজেই নারী বা পুরুষের একটা অর্থ তৈরি করে। সহজ কথায়, মিডিয়া আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে একজন আদর্শ নারী বা একজন সফল পুরুষ ঠিক কেমন হবে। আর এই প্রক্রিয়াটা কিন্তু কখনোই নিরপেক্ষ হয় না। আর এই ধারণা তৈরির সবচেয়ে বড় অস্ত্রটা কি জানেন? স্টেরিওটাইপ। যেমন ধরুন, নারীরা হলো আবেগপ্রবণ আর পুরুষরা যুক্তিবাদী। এ ধরনের সহজ সরল ধারণা আমরা বিজ্ঞাপন, নাটক, সিনেমায় বারবার দেখতে থাকি। আর দেখতে দেখতে একটা সময়ে এটাই আমাদের কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে। তো চলুন সবার আগে দেখি পর্দায় আমাদের ঠিক কী দেখানো হচ্ছে। তাত্ত্বিক গেতুচম্যান এটাকে বলেছেন প্রতীকী বিলুপ্তি বা সিম্বলিক অ্যানাইলেশন। এর মানে হল, মিডিয়া যখন একজন নারীকে হয় দেখায় না অথবা খুবই সীমিত আর ভুল ভূমিকায় দেখায়, তখন সমাজ থেকে তার গুরুত্বটাকে যেন মুছে ফেলা হয়। চলেন কিছু বাস্তব উদাহরণ দেখি। বিজ্ঞাপনের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একটা গবেষণায় দেখা যাচ্ছে প্রায় ৯০% ক্ষেত্রেই নারী হল পণ্যের ব্যবহারকারী বা ভোক্তা, আর পুরুষ প্রায় ৬৭% ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ বা সিদ্ধান্ত গ্রহণকারী। মানে বার্তাটা খুবই স্পষ্ট। নারীর কাজ হল জিনিসপত্র ব্যবহার করা, আর পুরুষের কাজ হল কোনটা ভালো কোনটা মন্দ সেই নির্দেশনা দেওয়া। আচ্ছা, বিজ্ঞাপনে নারীর প্রধান পরিচয়গুলো কি কি? ১. সৌন্দর্য সচেতন। ২. মা। ৩. গৃহিণী। ক্যারিয়ার কেন্দ্রিক নারীর দেখা মেলে মাত্র ১০% ক্ষেত্রে। একবার ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনগুলোর কথা ভাবুন তো, সেখানে কি দেখানো হয়? গায়ের রং ফর্সা না হলে ভালো বিয়ে হয় না, চাকরি হয় না। এটা কিন্তু শুধু নারীর আত্মবিশ্বাসকে তার চেহারার সাথে বেঁধে ফেলছে না, এটা বর্ণবাদের মতো একটা ভয়ঙ্কর জিনিসকেও স্বাভাবিক করে তুলছে। আর বিনোদনের জগতে এই বার্তাগুলো দেওয়া হয় আরও সূক্ষ্মভাবে। যেমন রোমিও জুলিয়েট নামের একটা নাটকে দেখানো হচ্ছে বোরকা পরা একটা মেয়েকে উত্ত্যক্ত করার মাধ্যমেই নাকি প্রেমের শুরু। ভাবুন একবার, হয়রানি বা স্টকিংয়ের মতো একটা অপরাধকে রোমান্টিক হিসেবে দেখানো হচ্ছে। এটা তরুণদের কাছে কি ভয়ঙ্কর একটা বার্তা পৌঁছে দেয়। নাটকের একটা দৃশ্যে নায়ক নায়িকাকে বলছে, শরীরটা ঢেকে রাখো। এখানে নিয়ন্ত্রণ আর প্রায় সহিংস একটা আচরণকে প্রেমিকের অধিকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের দৃশ্যগুলো তরুণ দর্শকদের মনে পুরুষতান্ত্রিক সহিংসতাকে শুধু স্বাভাবিকই করে না, অনেক সময় আকাঙ্ক্ষিতও করে তুলতে পারে। এবার একটু সংবাদের দুনিয়ায় আসা যাক। এখানে তো নারীর কণ্ঠস্বর প্রায় শোনাই যায় না। একটা অলিখিত নিয়মই যেন হয়ে গেছে, রাজনীতি অর্থনীতির মতো গুরুতর বা হার্ড নিউজ হলো পুরুষদের জন্য, আর লাইফস্টাইল ফ্যাশনের মতো সফট নিউজ নারীদের জন্য। এর মাধ্যমে খুব সূক্ষ্মভাবে একটা বার্তা দেয়া হয় যে দেশের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেয়ার মতো জ্ঞান বা ক্ষমতা নারীর নেই। আর এই সংখ্যাটা, এটা তো অবিশ্বাস্য। একটা বড় টিভি চ্যানেলের ২৫৫টা রিপোর্টের ওপর করা একটা সমীক্ষায় দেখা গেছে একজনও নারী বিশেষজ্ঞকে ডাকা হয়নি। জি, ০%। এর মানে কি দাঁড়ায়? যখন কোনো বিশেষজ্ঞ মতামতের দরকার হয়, তখন মিডিয়া ধরেই নেয় যে বলার মতো যোগ্য কোনো নারীই নেই। এতক্ষণ তো আমরা দেখলাম পর্দায় কি দেখানো হয়, কিন্তু আসল প্রশ্ন হল, এই যে কন্টেন্টগুলো তৈরি হচ্ছে,
এগুলোর সিদ্ধান্ত কারা নিচ্ছে? চলুন এবার একটু ক্যামেরার পেছনে যাই আর সেই কাঠামোটা দেখি যাই কন্টেন্ট তৈরি করছে। এই টেবিলটা মিডিয়ার ভেতরের ক্ষমতার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আমরা যাকে বলি গ্লাস সিলিং বা কাছের দেয়াল, সেই অদৃশ্য বাধাটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। রিপোর্টের পর্যায়ে নারী মাত্র ৬%, আর যত উপরের পদে যাওয়া যায় এই সংখ্যাটা ততই কমতে থাকে। এর মানে হলো নারীরা মিডিয়ায় ঢুকতে পারলেও নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোর আগে কোথাও একটা আটকে যাচ্ছেন। আর এই সংখ্যাটা, এটা নেতৃত্বের সংকটটাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। ঢাকা থেকে ৫০০রও বেশি সংবাদপত্র বের হয়, তার মধ্যে নারী সংবাদক আছেন মাত্র ২ জন। এই একটা তথ্যই বলে দেয় যে মিডিয়ার নীতি নির্ধারণের ক্ষমতাটা আসলে কার হাতে। কিন্তু এই গ্লাস সিলিং ভাঙাটা এত কঠিন কেন? কারণ নারী নেতারা এক ধরনের ডাবল বাইন্ড বা দ্বৈত বাঁধনে আটকা পড়েন। নারী নির্মাতারা বলেন তারা যদি একটু শক্ত হন তখন তাদের বলা হয় কর্কশ বা দানবী, আবার যদি তারা নরম হন তাহলে তাদের দুর্বল ভেবে কেউ নেতা হিসেবেই পাত্তা দেয় না। এটা আসলে এমন একটা ফাঁদ যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তবে এই চিত্রটা হতাশাজনক হলেও এটাই কিন্তু পুরো গল্প না। এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের একটা শক্তিশালী ইতিহাসও আছে। কারণ মিডিয়া যদি পুরুষতন্ত্রের স্তম্ভ হতে পারে, তাহলে একে ভাঙার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারও কিন্তু মিডিয়াই হতে পারে। এই লড়াইয়ের যাত্রাটা কিন্তু অনেক পুরনো। সেই ১৯৪৭ সালে নূরজাহান বেগমের বেগম পত্রিকা নারী লেখকদের জন্য একটা আলাদা জায়গা তৈরি করেছিল। আজ সেই লড়াইটা নতুন রূপ পেয়েছে। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র বা বিএনএসকে এর মতো সংগঠনগুলো প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য লড়ছে, আবার উইমেন চ্যাপ্টারের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো প্রতিনিয়ত পুরুষতান্ত্রিক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমরা একটা রণক্ষেত্রে এসে দাঁড়িয়েছি। একদিকে আছে পুরুষতন্ত্রকে টিকিয়ে রাখার শক্তিশালী কাঠামো, আর অন্যদিকে আছে একে ভাঙার নিরন্তর লড়াই। এই দুই শক্তির সংঘাতে বাংলাদেশের মিডিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাবে, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। আশার কথা হলো এই পরিবর্তনের লড়াই এখন প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেমন এমআরডিআই এর মতো সংস্থা জেন্ডার সনদ তৈরি করেছে। এটা কিন্তু শুধু কিছু ভালো ভালো কথার তালিকা না, এটা একটা সত্যিকারের রোডম্যাপ। এখানে লিখিত জেন্ডার পলিসি, সমান কাজে সমান বেতন এবং সংবেদনশীল ভাষা ব্যবহারের মতো কংক্রিট বিষয়গুলো আছে, যা মিডিয়াকে ভেতর থেকে বদলাতে সাহায্য করতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার একটা দ্বৈত চরিত্র আছে। একদিকে এটা পুরুষতন্ত্রের একটা শক্তিশালী স্তম্ভ হিসেবে কাজ করে, যা পুরনো ধারণাগুলোকে বাঁচিয়ে রাখে। কিন্তু ঠিক অন্যদিকে এটাই আবার পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে, যা এই ধারণাগুলোকে একেবারে ভেঙে ফেলতে পারে। সুতরাং আমরা একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি। একদিকে আছে মিডিয়ার বাণিজ্যিক চাপ, যা প্রায় সস্তা স্টেরিওটাইপের ওপর ভর করে চলে, আর অন্যদিকে আছে সমতা আর সংস্কারের জন্য ক্রমবর্ধমান দাবি। এই দুই শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কোনটা জিতবে? এই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের গণমাধ্যমের আসল ভবিষ্যৎ।